আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে? এ বিষয়ে যদি আলোচনা করি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং ২-১টা নিউজ নিয়ে কথা বলব। নিউজটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ডিএসসি 30 থেকে কিছু শেয়ার বাদ যাবে ইনডেক্স মোবার থেকে এবং কিছু শেয়ার যোগ হবে। এ বিষয়ে একটু আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর যে কোনো প্রয়োজনে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো আজকের মার্কেট নিয়ে একটু বলি আগে। আজকের মার্কেটের আমি যদি পজিটিভ দিক দেখি সেটা হচ্ছে বলিয়াম, মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি ব্যাংক, এই দুইটা ব্যাংক আছে। এখানে একটু কারেকশান করে দিই। আসলে আমি এনআরবিসি ব্যাংকের বিষয়ে তদন্ত শুরু হয়েছে, তাদের উদ্যোক্তা পরিচালককে ডাকা হয়েছে। আমি আসলে ইন্ডেক্স আলোচনায় ভুলবশত এনআরবি ব্যাংক বলে ফেলছি। তো আজকের ভলিউমটা মোটামুটি আমি এটাকে একটু পজিটিভভাবে দেখি। আর টপে এবং লুজারের যে শেয়ারগুলো সেগুলো বিগত দিনের মতোই, অন্যান্য দিনের মতোই আমি এটাকে পজিটিভভাবেও দেখি না, নেগেটিভভাবেও দেখি না। গত অন্তত 2 থেকে আড়াই মাস ধরে ব্যাপারটা এইভাবে চলতেছে। ইন্ডেক্স মোবারে আমি খান ব্রাদার্স, জিপি এবং বিকন ফার্মা আছে। খান ব্রাদার্স 4.62, জিপি 1.47 এবং বিকন ফার্মা। তো আমি ইন্ডেক্স মোবারের জিপিটাকে ভালোভাবে দেখি। আর ইন্ডেক্স নেগেটিভ যে বিষয়টা সেটা ইসলামী ব্যাংক আছে 4.04। এটা নিয়ে ইসলামী ব্যাংক নিয়ে এবং খান ব্রাদার্স নিয়ে আমি ভিডিও শেষের দিকে একটু আলোচনা করব বিস্তারিত, কারণ এখানে ইন্ডেক্স মোবারের যে ব্যাপারটা আছে ডিএসসি 30 থেকে বাদ যাবে, ওই বিষয়টাতে এটা এই ব্যাপারটা আছে। আজকের মার্কেটে 1 মিনিট চার্টটাও সেল ছিল আজকে। সেল ভলিউম যেটা দেখা যাচ্ছে 38 পয়েন্টের মতো মাইনাস। আজকের মার্কেটে যেটা সবচেয়ে বেশি খারাপ দিক ছিল, সবচেয়ে খারাপ দিক যা কিছু ছিল সমস্ত কিছু ঠিক আছে, ইন্ডেক্সও মাইনাস আছে সেটাও মেনে নিলাম, কিন্তু 38 পয়েন্টের এগেনস্টে শেয়ারের প্রাইসগুলো অনেক বেশি কমে গেছে। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আর আমি আইসিবিকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, তারা আসলে কী ধরনের টাকা ইনভেস্ট করতেছে এটা আমার পক্ষে আসলে বোঝা মুশকিল। আমি মনে করি না তারা কোনো টাকা ইনভেস্ট করতেছে। যাই হোক, এখন আগামীকাল মার্কেট কী হতে পারে? আজকের মার্কেটটা আমি টোটালি নেগেটিভ দেখি। এখন আগামীকাল মার্কেটের পজিশান যদি আমি বলি, মার্কেটের প্রাইস 5156 আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5189, মানে সেল সিগন্যাল দিয়েছে। মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী মার্কেট সেল সিগন্যাল দেওয়া আছে। মার্কেট এই মুহূর্তে এলোমেলো, আপনি কোনো কিছু ক্যালকুলেশন করতে পারবেন না মার্কেটে। এখন যে মার্কেটটা চলতেছে আপনাকে এটাকে কিসের মতো বলা যায়, আপনি সাবান দিয়ে জামা কাপড় ডলার পরে যে মানে আছড়ান না, ওই যে পাকাতে, মানে পুকুর পাড়ে, ওইরকম মার্কেট আপনার সাথে ওইরকম আচরণ করতেছে। এটাতে সবচেয়ে বেশি যারা মানে সবচেয়ে বেশি আতঙ্কিত তারা আসলে জাঙ্ক শেয়ারগুলোতে যারা এন্ট্রি নিচ্ছে নতুন করে, তারাই সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয় ভূমিকম্পের মতো। যখন ইন্ডেক্স মাইনাস হয় তারা খুব মানে জাঙ্ক শেয়ারগুলোতে যারা এন্ট্রি নেয় তারা যখন ইন্ডেক্স মাইনাস হচ্ছে তখন তারা খুবই মানে দুর্বল হয়ে যায় মেন্টালি। আবার যখন ইন্ডেক্স প্লাস হয় তখন কিন্তু তারা অনেক বেশি সূর্যের আলোর মতো অনেক বেশি মানে উদ্দীপ্ত হয়ে যায়, যেটা আসলে এটাই হচ্ছে আসলে এই মার্কেটের এই মুহূর্তে অবস্থান আমি মনে করি। তো সুতরাং এই ধরনের শেয়ারে এন্ট্রি নিতে পারেন না আপনি, অবশ্যই আপনার বাইসেল আপনার নিজ দায়িত্ব করবেন, কিন্তু আমি মনে করি টেনশন কেনার কোনো কারণ নাই। নিজের টাকা দিয়ে একটু সেফ জোনে থাকা ভালো। আজকেও আমি 10 পয়সা কমে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি একজনকে একটা ব্যাংকের 10 পয়সা কমে 12 টাকা 20 ছিল, সেটাকে আমি 12 টাকা 10-এ বসাইছি। 12 টাকা 20-এ হলো সে পাইতো 38 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, কিন্তু 12 টাকা 10-এ 50,000 শেয়ার কিনবে, সে মাত্র 2800 না 3000 শেয়ার পাইছে। তো একদিকে এই অবস্থা, আরেকদিকে কিন্তু খুবই উঠতেছে এবং পড়তেছে। এখন আপনি যেভাবে চিন্তা করেন ব্যাপারটা হচ্ছে সেটা। তো যাই হোক, আগামীকালকের মার্কেট যদি আমি বলি, আগামীকালকে তো মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিছে। সুতরাং মার্কেটের এই মুহূর্তে আসলে সিদ্ধান্ত দেওয়াটা কঠিন। এবং এরপর আমি যে রেখাটিটার পর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি। এখনও সেল সিগন্যাল দেয় না। হিস্টোগ্রামের বারটা একেবারে ছোট, মানে একেবারে ছোট হয়ে গেছে, মানে যে কোনো মুহূর্তে সেল সিগন্যাল আসতে পারে। তো আগামীকালকে যদি ইন্ডেক্স আগামীকালকে যদি মাইনাস হয় তাহলে কিন্তু হিস্টোগ্রামের বারও অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল চলে আসবে।
এবং ম্যাকডি যেটা ইন্টারন্যাশনালি স্বীকৃত সেটাও কিন্তু একেবারে দেখতেছেন রেখাটা মানে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার একদম কাছাকাছি, যে কোনো মুহূর্তে কিন্তু নিচে নামলেই অরেঞ্জ রেখাকে ভেদ করে যদি নিচে নামে তাহলে কিন্তু সেল সিগন্যাল হয়ে যাবে। তো সব কিছু মানে পুরা ব্যাপারটা একেবারে কাটায় কাটায় আছে। আমি মনে করি এই মুহূর্তে ভালো সিদ্ধান্ত হচ্ছে আপনি যদি নতুন ফ্রেশ ফান্ড থাকে একেবারে ভালো শেয়ারের দিকে আসলে এন্ট্রি নেওয়া। আপনি জাঙ্ক শেয়ারের দিকে গেলে এই মুহূর্তে কিছুই করতে পারবেন না। আমি একটু আগে বললাম যে আপনাকে অনেক বেশি তুলোধুনো করে ফেলবে, আপনি বুঝতে পারবেন না আপনি কী সিদ্ধান্ত নেবেন। একদিকে হয়তো আপনি অন্য শেয়ারগুলা এই মুহূর্তে বিনিয়োগকারী যারা আছেন এই মার্কেটে, যারা আসলে অনেক দিন থেকে মার্কেটে শেয়ার কেনা বাই সেল করেন, তাদের হাতে এই মুহূর্তে ফ্রেশ ফান্ড খুব কম, কারণ কেউ না কেউ কোনো না কোনো শেয়ারে আটকে আছে। হয়তো অনেকে সেল দিচ্ছেন যে দেখি জাঙ্ক শেয়ারে যেহেতু বাড়তেছে একটু এন্ট্রি নেই। আসলে এগুলো ফাঁদ, আপনাকে ফাঁদে ফেলানোর জন্যই কাজটা হচ্ছে। কেন হচ্ছে সেটা আমি আসতেছি একটু পরে। তো আগামীকালকে সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমি মনে করি যেহেতু অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করলো আজকে লাল, হয়তো ছোটোখাটো একটা সবুজ হতে পারে। যদি আমি গতকালকে বলছিলাম যে সবুজ হবে, কিন্তু হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ সকালেই এটা বোঝা গেছে, যখনই ট্রেড শুরু হয়েছে তখন আমি বুঝতে পারছি দিন শেষে আসলে নেগেটিভ কিছু হবে। ওই যে ঘুরে ফিরে আমি বলবো ট্রেডের সময় আপনারা ওই বিষয়টা লক্ষ্য করবেন। টপে যে শেয়ারগুলো রাখে সেগুলো কি আসলেই বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি দিয়ে রাখে এবং ভলিউম না করে কিনা, তাহলে আর মার্কেটে অন্যান্য দিনের মতো যা হচ্ছে তাই হবে। এখানে ইন্ডেক্স মাইনাস হয়েছে, তার থেকে বড় বিষয় হচ্ছে শেয়ারগুলোর প্রাইস আজকে কিছুটা কমে গেছে। তবে যেগুলো সবচেয়ে বেশি কমছে, বিগত দিনে যারা সবচেয়ে বেশি বাড়ছে তাদেরই শেয়ার প্রাইস বেশি কমছে। যদি টপে আপনি যদি সঠিক লেভেলে যদি এন্ট্রি নিতে না পারেন তাহলে আপনি লুজার হয়ে গেছেন। আগে একবার হয়েছেন ইন্ডেক্স পড়ার কারণে, আর এখন আপনার ট্রেডের কারণে আপনি লুজার হচ্ছেন। হঠাৎ করে বাই সেল করার কারণে এখানে লুজার হয়ে যাচ্ছেন। তো যাই হোক, আগামী মার্কেট নিয়ে এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করা খুব বেশি জরুরি। একেবারে ডিভিডেন্ড বেস শেয়ার স্টক ছাড়া, ডিভিডেন্ড বেস স্টক ছাড়া মানে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, শেয়ারের ফাইদে 10 টাকা 9 টাকা এইরকম যদি হয় এবং ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিগত বছরের তুলনায় পজিটিভ, এরকম হলে আপনি হয়তো এখানে এন্ট্রি নিয়ে একটু সময় 2-3 মাস 4 মাসের জন্য অপেক্ষা করতে পারেন। এর বাহিরে আপনি যেদিকে হাত বাড়াবেন হাত পড়ার সম্ভাবনা আছে। আগামীকালকের মার্কেটের ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার আসি আমি নিউজের ব্যাপারে। ইন্ডেক্স ডিএসসি 30 থেকে 19 তারিখে, আগামী জানুয়ারির 19 তারিখে থেকে এটা কার্যকর হবে। ডিএসসি 30 থেকে কয়েকটা শেয়ার বাদ যাওয়া শেয়ারগুলো হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট, সিপাল, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনেক্সিল, ওরিয়ন ফার্মা, লিন্ডিবিডি, এরপরে যাই হচ্ছে ইসলামী ব্যাংক, আর হচ্ছে বেক্সমিকো এই কয়েকটা শেয়ার বাদ যাবে ইন্ডেক্স মোবার থেকে। এখান থেকে আমি আশ্চর্য হয়েছি, ইন্ডেক্স মোবার থেকে বাদ যাবে ঠিক আছে, বাকি যা আছে সব বাদ যাবে। ইসলামী ব্যাংকটা কেন বাদ যাবে আমি জানি না, এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। আর লিন্ডিবিডিটা কেন বাদ যাবে, লিন্ডিবিডির কী কারণ থাকতে পারে যে সে আসলে এখান থেকে বাদ যাওয়ার। ডিএসসি 30 তার অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড অনেক বেশি দিয়েছে এবং তার ফান্ডামেন্টালি একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে, তার প্রাইস কিন্তু 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে। এই ক্ষেত্রে লিন্ডিবিডিটাকে ডিএসসি 30 থেকে কেন বের করা হলো? আর ভ্যাক্সিমকেও বাদ দেওয়ার অন্যতম আমার কাছে কারণ হচ্ছে যেহেতু সে ফ্লোরে আটকা আছে, এই শেয়ারটার হয়তো ফ্লোর ছেড়ে দিতে পারে, কারণ ডিএসসিতে যখন সে থাকবে না তখন হয়তো ইন্ডেক্সটা পড়বে না। ডিএসসি 30 থেকে যখন সে বের হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে যদি তার প্রাইস ডাউন হয়ে যায়, স্বাভাবিকভাবে তো ডাউন হবে, 100 মনে হয় 10 টাকা না 15 টাকা এখন তার প্রাইস ফ্লোরে আটকে আছে, এর ফ্লোর তুলে দিলেই সে নিচে আসবে, যাতে ইন্ডেক্সের উপর কোনো কিছু প্রভাব না পড়ে। এই জন্যই হয়তো শেয়ারটার কে এখন ডিএসসি 30 থেকে বের করে দিচ্ছে। বাকিগুলো যা আছে সিপাল বা প্যারামাউন্ট টেক্সটাইল সেটা ঠিক আছে, তার ডিভিডেন্ড পলিসি ডিভিডেন্ড কমে গেছে বা তাদের ফান্ডামেন্টালি অনেক কিছু চেঞ্জ। আসলে এটাকে খুব বেশি আপনি সিরিয়াসলি নেবেন না আপনারা। হ্যাঁ, দেখা গেছে এই নিউজে এই ডিএসসি 30 থেকে এই শেয়ারগুলো বাদ গেছে, তো দেখা গেছে এই কারণে এদের দাম বাড়তে পারে। মানে মার্কেট কখন যে কী করে এটা বোঝা মুশকিল। আর ডিএসসি 30তে যুক্ত হয়েছে, নতুন করে যুক্ত হবে 19 তারিখে, এটা হচ্ছে ওয়ালটন যুক্ত হবে।
এখানে আশ্চর্যজনক একটা বিষয় আছে 30-তে যুক্ত হওয়ার ব্যাপারে। ওয়ালটন আছে, প্রাইম ব্যাংক আছে, আপনার খান ব্রাদার্স আছে, কোহিনুর কেমিক্যাল আছে। খান ব্রাদার্স নিয়ে বলতেই হবে বললাম। মোবিল যমুনা আছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে, আইপিডিসি আছে, ফদ্দ অয়েল আছে এবং আর একটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল। এটা ঠিক আছে এগুলাতে, কিন্তু আমি এই খান ব্রাদার্স ডিএসসি 30-তে যুক্ত হবে কী জন্য, মানে তার কী হয়েছে? যেমন ওই যে ডিএসসি 30 থেকে বাদ যাবে লিন্ডিবিডি, এটাও আমার কাছে বোধগম্য হচ্ছে না কী কারণে বাদ দিচ্ছে, কোন ক্যালকুলেশনে। আর ডিএসসি 30-তে খান ব্রাদার্স কোন কারণে, কোন যুক্তিতে, কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে যুক্ত হবে? এটা কি মানে শেয়ারের প্রাইস আরও বাড়াবেন, মানে ইন্ডেক্সকে প্লাস করে রাখবেন, এই জন্য কি খান ব্রাদার্সকে নিয়ে আসছেন কিনা, এটা একটা বিষয়। মানে আমার কাছে মনে হচ্ছে, আমি যেটা এই ডিএসসি 30-তে যুক্ত হওয়ার বাদ দেওয়ার মধ্যে আমি যেটা বুঝি, বেক্সিমকো বাদ দেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটার ফ্লোর হয়তো তুলতে পারে, অনুমান করতেছি। আর ওই দিক দিয়ে খান ব্রাদার্সকে যুক্ত করার অর্থ হচ্ছে তার প্রাইস আরও আপ করবে, যাতে ম্যাচ করা যায়, মানে ইন্ডেক্সকে যাতে আর কোনোভাবে মানে কোনো ক্যালকুলেশনে মানে স্বাভাবিক থাকে। এই কারণে আমি আর অন্য কিছু দেখি না। এবং খান ব্রাদার্সে নাকি বর্তমানে যে শেয়ারগুলা হোল্ড করে আছে, কালো কালো শেয়ারগুলা, ওগুলার কেউ একজন নাকি খান ব্রাদার্সের সাথে যুক্ত আছে, আকাশে বাতাসে বেশি বাড়াচ্ছে। তো যাই হোক, আপনারা একটু এই শেয়ারগুলা দেখবেন, আপনারা আসলে এগুলা কী আচরণ করে 19 তারিখের পরে। 19 তারিখ থেকে এরা ডিএসসি 30-তে কিছু এগুলা বাদ যাবে এবং কিছু যুক্ত হবে। আমি আবারও বলি, বাদ যাবে যে শেয়ারগুলো: হাইডেলবার্গ সিমেন্ট, সিপাল, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনেক্সিল, ওরিয়ন ফার্মা, লিন্ডিবিডি, বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক। আর যুক্ত হবে ওয়ালটন, প্রাইম ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, খান ব্রাদার্স, মোবিল যমুনা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইপিডিসি, পদ্ম অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেবল। মার্কেট সম্পর্কে আগামীকাল একটু সাবধান থাকবেন। ইন্ডেক্স প্লাস মাইনাস নয়, বলে আমার দিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।